নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। আরো বারোতে যে খবরে প্রথমেই মধুবন্তী নজর রাখবো, ব্রেকিং খবর দেব। 100 দিনের কাজের টাকা বৃদ্ধি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে 5% এবং বিজেপি শাসিত রাজ্যে 10% করে এই 100 দিনের কাজের টাকা বৃদ্ধি করলো কেন্দ্র। মজুরি বৃদ্ধি নিয়ে কটাক্ষ পোস্ট সাকেত গোখলের। পশ্চিমবঙ্গের শ্রমিকদের 5% মজুরি বৃদ্ধি, যেমনটা তুমি বলছিলে, বিজেপি শাসিত রাজ্যগুলি যেগুলি রয়েছে সেখানে 10%-এর কাছাকাছি মজুরি বৃদ্ধির কথা ভাবা হয়েছে। একেবারেই তাই। সামনেই লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের আগে মধুবন্তী আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার তারা কিন্তু বলেছিল যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, বারবার তারা সরব হয়েছিল। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা দেবে। সেই মতো তালিকা করা হয়, টাকা পাঠানো হয়। লোকসভা নির্বাচনের আগে বিজেপি তার আগে এই মাস্টার স্ট্রোক। একদমই। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে এই যে সিদ্ধান্ত, এটার তাৎপর্য কতটা? দেখো, যেভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি করা হয়েছে, তাতে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তিনি তার এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেভাবে মজুরি বৃদ্ধি করা হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে এ রাজ্যের জন্য, যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে 5% বৃদ্ধি করা হয়েছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে 10% বৃদ্ধি করা হয়েছে। তা নিয়ে তিনি তার এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে রাজ্য সরকারের প্রতি যে বিবাদস্বরূপ আচরণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তা কিন্তু পরিষ্কার, এবং বিশেষ করে যে জায়গাগুলোতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কিন্তু 10% এই মূল্য বৃদ্ধি করা হয়েছে 100 দিনের কাজে। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এবং দেখো, গত 2 বছর ধরে 100 দিনের প্রকল্পের যারা কাজ করেছেন রাজ্যের শ্রমিক, তাদের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি। রাজ্য সরকার তাদের যে ফান্ড, সেই ফান্ড থেকে কিন্তু এই টাকা শোধ করেছে। সেই টাকাও কিন্তু কেন্দ্র সরকারের কাছে এখনো রাজ্য সরকারের পাওনা রয়েছে। শুধুমাত্র 100 দিন নয়, আবাস প্রকল্প থেকে শুরু করে জিএসটির টাকা পর্যন্ত তাদের পাওনা রয়েছে। এই জায়গাতে যেভাবে একটা বিভাজনের রাজনীতি এ রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে 5% মজুরি বৃদ্ধি, এবং যেখানে রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন গুজরাট, বিভিন্ন জায়গাতে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, এবং সেখানে কিন্তু এই 10% যে মজুরি বৃদ্ধি হয়েছে, তা নিয়ে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা বিমাদ্রিসুলভ আচরণ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রের পক্ষ থেকে টাকা না দেওয়া হলো তারা কিন্তু 60 দিনের কর্মসূচি তারা করবেন, এবং রাজ্য সরকারের। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 100 দিনের কাজের টাকার মজুরি বৃদ্ধি করে দিল কেন্দ্র, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা 5%, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে 10% করে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে। কি বলবেন? দেখুন, প্রথমত এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। সেই অবস্থাতে কেন্দ্রীয় সরকার এইভাবে মজুরি বৃদ্ধি করতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ সরকার কোনোভাবে নতুন প্রকল্প কিংবা পুরনো প্রকল্পের পরিবর্ধন, পরিমার্জন, এক্সট্রা কিছু দেওয়া ইত্যাদি ইত্যাদি করা যায় না যখন মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, আদর্শ আচরণ বিধি। সুতরাং এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যেন তারা এই বিষয়ে দৃষ্টিপাত করে। দ্বিতীয়ত আমাদের যেটা প্রশ্ন, যে গত 2.5 বছর ধরে পশ্চিমবঙ্গে এই 100 দিনের কাজের টাকা সম্পূর্ণভাবে আটকে রেখেছে বিজেপি সরকার প্রতিহিংসার জন্যে। সেখানে সাধারণ মানুষ কাজ করেছে, গরিব মানুষ কাজ করেছে, তাদের টাকা পায়। সেই ক্ষেত্রে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজের রাজ্যের অর্থবল থেকে। আর এখন তারা ঘোষণা করছে পরিমার্জিত বা বৃদ্ধি করছে 100 দিনের কাজের টাকা। আর তাও দেখুন, সেখানে হচ্ছে আমরা আর ওরা, এই নীতিতে চলছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে 10% বাড়িয়েছে।
পশ্চিমবঙ্গের জন্য 5%। পশ্চিমবঙ্গের গরিব মানুষ নয়, তারা তাদেরকে অচ্ছুত মনে করছে বিজেপি সরকার। তাদের একদিকে টাকা দিচ্ছে না, আর একদিকে তাদের ডেলি রোজ বাড়ানোর ক্ষেত্রেও সেখানে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এই সমস্ত দেখে বোঝা যাচ্ছে, এক, মোদী সাংঘাতিক ভয় পেয়েছেন এই সামনের নির্বাচন নিয়ে। দুই, তাই জন্যই অসাংবিধানিক নির্বাচন বিধি উপেক্ষা করে এই কাজকর্মগুলো করছেন। আর তৃতীয়, যখন করছেন তখনও তিনি পক্ষপাত দুষ্ট একটা আচরণ করছেন, যারা নিজেদের সরকারের জন্য একরকম আর বিরোধী দলের সরকারের জন্য আর একরকম। এরকম অবস্থা চলতে পারে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি তার প্রতিক্রিয়ায় কি জানালেন আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা কথা বলবো আরো একবার, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার যেমনটা বললেন, অর্থাৎ তৃণমূলের যেটা বক্তব্য, তাদের প্রতিক্রিয়া যেটা বোঝা যাচ্ছে, তারা এই আচরণকে কেন্দ্রের পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করছেন, কোট আনকোট পক্ষপাত দুষ্ট বলছেন, অসাংবিধানিক বলছেন, বিরোধীদের জন্য কম এবং নিজেদের জন্য বেশি, এমনটাই করেছে কেন্দ্র, এবং এক্ষেত্রে এটাই পক্ষপাত দুষ্ট আচরণ তারা বলছেন। দেবজ্যোতি, শুনতে পেলে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্যাখ্যা করা হচ্ছে, সংবিধান বিশেষজ্ঞরাও কিন্তু একই ব্যাখ্যা করছেন যে যেহেতু এমসিসি চালু হয়ে গেছে, সেই সময় এইভাবে মূল্য বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি করা যায় কিনা তা নিয়েও যেমন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছেন, তেমনি যে দুটি রাজ্যের জন্য দুরকমের মজুরি পরিকাঠামো যে পরিবর্তন বা পরিমার্জন করা হচ্ছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং যেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ডবল ইঞ্জিনের সরকার যেখানে চলছে, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যেও বিজেপি সরকার, সেই জায়গাতে 10% বৃদ্ধি করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে 5% বৃদ্ধি করা হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। এবং সে নিয়েই কিন্তু সাকেত গোখলে যেমন টুইট করেছেন, তেমনি কিন্তু নির্বাচন কমিশনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হবে। তবে দেখো, একটা টুইস্ট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যে সেখানে যে নোটিফিকেশন রয়েছে সেটি কিন্তু এমসিসি চালুর আগের নোটিফিকেশন রয়েছে, কিন্তু সেটি মানুষের সামনে কিন্তু আনা হচ্ছে একেবারে নির্বাচনকে সামনে রেখে। এবং নির্বাচন যখন দোরগোড়ায় রয়েছে, আর কয়েকদিন পরে নির্বাচনের প্রথম পার্ট শুরু হবে, সেই জায়গাতে এটা সামনে আনা হচ্ছে। তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে নির্বাচনের যে আচরণ বিধি রয়েছে, সেই বিধিকে ভঙ্গ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তা নিয়েও কিন্তু তারা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানাবে। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, অভিক 100 দিনের কাজে মজুরি বৃদ্ধির কেন্দ্রের এই ঘোষণা যেমন হয়েছে, পাশাপাশি বিরোধীরা এটাকে অসাংবিধানিক বলছেন। তার কারণ হচ্ছে নির্বাচন একেবারে চলে এসেছে, আচরণবিধি লাগু হয়ে গেছে, সেই সময় এই ধরনের ঘোষণা, এটা কিন্তু বিরোধীরা খুব ভালোভাবে দেখছেন না। একেবারেই তাই। এবং মধুবন্তী, যেটা আমাদের প্রতিনিধিও বলছিলেন, যে এই যে বিজ্ঞপ্তি তা কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে প্রকাশ করা হয়েছিল। যদিও এই বিজ্ঞপ্তি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগে দেওয়া হয়েছিল, কিন্তু তার সামনে আনা হলো লোকসভা নির্বাচনের ঠিক আগে। এক্ষেত্রে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ, তা দিয়ে কিন্তু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে চাইছে কেন্দ্রের শাসক দল, এমনটাই কিন্তু সুর চড়াচ্ছে এই মুহূর্তে বিরোধী দলগুলো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তাদের মধ্যে যে বিভাজনের ছবি, তা কিন্তু আবারও একবার স্পষ্ট হয়ে গেল আজকের এই বিজ্ঞপ্তিতে, যেখানে 100 দিনের মজুরির এই বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, এই যে লোকসভা নির্বাচন সামনে, তার আগে এই ধরনের 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 5%, বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে 10%, এই বিভাজন কেন? না, বিভাজনের কিছু নেই এখানে, তো কোনো মজুরি পাই না। 100 দিনের গোটা টাকাটা হজম হয়ে গেছে, আর বারবার বলা সত্ত্বেও হিসাব দিল না। এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লি গিয়ে ধর্ণা দিল, গ্রামে গ্রামে চিৎকার করলো, একটা মানুষও পাশে দাঁড়ায়নি, একটা মানুষও ক্ষোভ ব্যক্ত করেনি যে কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তৃণমূলের এই প্রশ্নে। তার কারণ হচ্ছে, সবাই জানে চোরকে টাকা দিলে আবার চুরি করবে। সেই কারণের জন্য পশ্চিমবাংলায় আগে সিস্টেম ঠিক হোক, তারপরে পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক হবে।
রাহুল বাবু, কেন্দ্রের আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি করলো কেন্দ্র। মজুরি বৃদ্ধি নিয়ে কটাক্ষ ইতিমধ্যেই পোস্ট সাকেত গোখলে। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে শ্রমিকদের 5% মজুরি বৃদ্ধি, বিজেপি শাসিত রাজ্যগুলি 10%-এর কাছাকাছি মজুরি বৃদ্ধি হয়েছে। এবং আমরা তৃণমূলের প্রতিক্রিয়া যেটা জানতে পারলাম, তারাও যেটা বলছেন, তাদেরও যেটা বক্তব্য যে এটা সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট। তার কারণ হচ্ছে নিজেদের ক্ষেত্রে তারা যে পরিমাণ মজুরি বৃদ্ধি করেছেন সেখানে বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু তারা তা করেননি। এবং পাশাপাশি তারা এটা বলছেন যে এই যে নির্বাচন আসন্ন, তার আগে একেবারে নির্বাচনের গায়ে গায়ে এই ঘোষণা, এটাকেও কিন্তু তারা ওই ভোট ব্যাংকে বলা যায় প্রভাব ফেলার জন্যই এই কাজ করছেন। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকছে, কিন্তু এবার যে খবরে আমরা নজর রাখবো তা হলো এটা রুটিন প্রোগ্রাম। আমার আইনজীবী দেখছেন, আইনের কথা আইনভাবেই হবে। আজকে বলেছেন এই বক্তব্য কার না দিলীপ ঘোষের। আমি অবাক, একটা চিঠি দিতে তৃণমূলের 10 জন গিয়েছে। আর কি বলেছেন অভি? একেবারেই তাই। এবং দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কটূক্তি করেছেন, এবং তিনি বলেছেন যে আমার পার্টি বলছে রাজনীতি হোক, তবে শালীনতার মধ্যেই। কারণ দলের তরফ থেকেও আমরা দেখেছি ইতিমধ্যেই দিলীপ ঘোষ তাকে শোকজ করা হয়েছে। নির্বাচন কমিশন তাদের কাছে যখন তৃণমূলের এই 10 জনের প্রতিনিধি দল অভিযোগ জানিয়ে চিঠি দেয়, তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। নির্বাচন কমিশন শোকজ করেন দিলীপ ঘোষকে। তবে দিলীপ ঘোষ তিনি বলেছেন আইনের কথা আইনিভাবেই হবে। কি বলেছেন তিনি শোনাবো। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টিও আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? অভিক, দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ নিয়ে প্রশ্ন তুলেছেন, তার জন্যই আমরা প্রতিবাদ করেছি যে এটা নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়েছে। এবং আজকে তিনি যেটা বললেন সেটার মধ্যে দিয়ে তিনি আরো একবার নির্বাচনের আচরণবিধি ভাঙলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন, এখন তিনি স্বয়ং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তাকে মুখ্যমন্ত্রী বললেন। আমি মনে করি এর জন্যও আরো একবার নির্বাচন কমিশনের উচিত দিলীপ ঘোষকে স্পষ্ট এবং বারবার এই ধরনের কাজ করলে তার প্রার্থীপদ প্রত্যাহার করা উচিত বলে আমি। মধুবন্তী, এর পর যে খবরের দিকে নজর রাখবো, আমরা দেখেছিলাম যে অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল। রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন মোদী। কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক বলে দাবি করেছিলেন অমৃতা, তাকেই এবার কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। অমৃতা রায়কে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করলেন এবং পোস্ট করলেন মহুয়া মৈত্র। রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন, তার পোস্টে মহুয়া এটাই উল্লেখ করেছেন। অর্থাৎ ঘটনাক্রম আমরা যদি দেখি, পাশাপাশি আমরা দেখি যে দুই প্রার্থী অর্থাৎ অমৃতা রায় এবং মহুয়া মৈত্র, এক তো নরেন্দ্র মোদীর ফোন রাজমাতা অমৃতা রায়কে, পাশাপাশি তারপরেই মহুয়া মৈত্রর এই যে মন্তব্য অবশ্যই আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে। একেবারেই তাই। এবং কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক বলেই দাবি করেছিলেন অমৃতা রায়। কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপি তাকে কৃষ্ণনগর থেকে লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এবং তারই প্রতিদ্বন্দ্বী সেখানে তৃণমূল প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র। তিনি এবার এ কটাক্ষ করেছেন অমৃতা রায়কে।
অমৃতা রায়কে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন সেখানে রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন মহুয়া মৈত্র। একেবারে তীব্র কটাক্ষ বলা যেতেই পারে। এর আগে আমরা দেখেছি গতকালই রাজমাতা অমৃতা রায় তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই যে সাধারণ মানুষের টাকা, যে সমস্ত টাকা লুট হয়েছে সব টাকাই কিন্তু জনগণকে ফেরত দেওয়া হবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হোক তার বার্তায় রাজমাতা অমৃতা রায়কে এই নির্দেশই দেন প্রধানমন্ত্রী। এবং তার পাশাপাশি আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী রেখা পাত্র তাকেও ফোন করেছিলেন। সব মিলিয়ে নারী শক্তিকে সামনে রেখে বিজেপি এগোনোর চেষ্টা করছে এবং এই সময় এই আবহে এই যে পোস্ট করলেন মহুয়া মৈত্র, তিনি অমৃতা রায়ের একেবারে বিপরীতে রয়েছেন, মুখোমুখি রয়েছেন এবং তিনি এইভাবেই কটাক্ষ করতে চাইলেন, বলতে চাইলেন রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে, যে ঐতিহ্যের কথা বারবার উল্লেখ করেছেন অমৃতা রায় রাজমাতা, তাকে কটাক্ষ করে বললেন মহুয়া মৈত্র যে রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন তিনি। একদমই তাই। এবং মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী এবং তিনি কটাক্ষ করেছেন তার প্রতিদ্বন্দ্বী অমৃতা রায়কে এবং রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে তিনি গুলিয়ে ফেলেছেন, এমনটাই কিন্তু কটাক্ষ করে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। সেই পোস্টের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং কৃষ্ণনগরের রাজবাড়ির যে ইতিহাস, যে ভূমিকা এবং সেই ক্ষেত্রে কৃষ্ণচন্দ্র রায় তিনি যে সমাজ সংস্কারক ছিলেন তেমনটাই দাবি করেছিলেন অমৃতা রায় এবং অমৃতা রায়ের এই যে দাবি, সেই দাবিকেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন যে রামমোহনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন কৃষ্ণচন্দ্র রায়কে, এমন বলেই অমৃতা রায়কে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমিক বাবু, আপনাকে জানিয়ে রাখি কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক বলে দাবি করেছেন অমৃতা এবং অমৃতা রায়কে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন, পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি যেটা বলছেন যে রাজা রামমোহনের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন। দেখুন, মহুয়া মৈত্র শুনেছি একজন উচ্চশিক্ষিত মহিলা, তিনি একজন মহিলা। আমি তার সম্পর্কে কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না, আমি কোনো সমালোচনা করতে চাই। তবে আমার মনে হয় এই দেশের মাটির সঙ্গে বা যে কৃষ্ণনগর থেকে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সঙ্গে ওনার খুব একটা নারীর যোগ নেই। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল তখন সেই সময়কার ভারতবর্ষ বা সেই সময়কার অবিভক্ত বাংলার ইতিহাসে। তার সভায় যত জ্ঞানী গুণীর সমাবেশ হয়েছিল এবং তিনি যেভাবে মহিলাদের থেকে শুরু করে সমস্ত মানুষকে শিক্ষায় উদ্যোগী করেছিলেন এবং জ্ঞানের উৎকর্ষ সাধনে তার নির্দিষ্ট যে ভূমিকা ছিল এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের কত অবদান ছিল নদিয়ায়, সেই ইতিহাসটা বর্তমানের ইতিহাস লেখকরা মানে পণ্ডিত নেহেরুর নির্দেশে যে ইতিহাস তৈরি হয়েছে সেখান থেকে মুছে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষরা এবং তার মধ্যে যিনি আছেন মহুয়া মৈত্র, তিনিও সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হতে পারেননি। সেই জন্যই কৃষ্ণচন্দ্র সম্পর্কে না জেনে তিনি প্রধানমন্ত্রীকে বলছেন তিনি রাজা রামমোহন রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। কৃষ্ণচন্দ্র রায়ের একটা নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে অবস্থান ছিল। একটু ভালো করে কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে পড়াশোনা করুন, তারপরে প্রধানমন্ত্রীর সমালোচনায় যাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কথা বললেন আমাদের সঙ্গে। একদমই তাই। এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে ভূমিকা সনাতনকে বাঁচাতেই সিরাজের বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্য করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, এমনটাই কিন্তু দাবি করেছেন অমৃতা রায় এবং কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক বলে দাবি করেছিলেন, তাকেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। আর এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অভিক, এবার যে খবরে নজর রাখবো আমরা, বৈঠকে দলীয় কর্মীদের বার্তা অরূপ চক্রবর্তী। ঠিক কি বার্তা দিলেন তিনি? বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বার্তা দিলেন দল মুমূর্ষু অবস্থায় রয়েছে, লড়াইয়ের আগে হার স্বীকার কটাক্ষ সুভাষ সরকারের। অর্থাৎ দলের সম্পর্কে তার যে বক্তব্য তা হলো তিনি বার্তা দিচ্ছেন দল মুমূর্ষু অবস্থায় রয়েছে।
একদমই তাই। এবং অরূপ চক্রবর্তী তার এই যে মন্তব্য, সেই মন্তব্যকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এবং বাঁকুড়ারই বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে লড়াইয়ের ময়দানে নামার আগে, অর্থাৎ লোকসভা নির্বাচনের হবার আগেই তিনি হার স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যেই। কারণ দলের মধ্যে যে অবস্থা তা কিন্তু অরূপ চক্রবর্তী তার কথায় তিনি স্পষ্ট করে দিয়েছেন। দলের অবস্থা যে অত্যন্ত মুমূর্ষ তা কিন্তু অরূপ চক্রবর্তী নিজেই দলীয় কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেই ক্ষেত্রে লড়াই করতে হবে একসঙ্গে, সেই বার্তাও দিয়েছেন অরূপ চক্রবর্তী। তাকেই কটাক্ষ করেছেন সুভাষ সরকার। সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, এই যে বৈঠকে দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে মুমূর্ষু শব্দটি দলের উদ্দেশ্যে ব্যবহার করলেন, এটা কেন? দেখো, বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অন্তত তারা শিক্ষা পেয়েছেন বেশ কয়েকটি নির্বাচনে, কারণ দলের একটা অংশ যেভাবে দলের যে দ্বন্দ্ব, যেভাবে দলকে ধরাশায়ী করেছিল বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রে, পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের অনেকগুলি আসন হাতছাড়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা, দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কারণ যে 2024-এর যে লোকসভা নির্বাচন, তৃণমূল যে প্রার্থী অরূপ চক্রবর্তী তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি, তার যেটা বক্তব্য যে দেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যে দলের কর্মীরা, যারা দলের কর্মী যারা রাগ অভিমান করে বসে রয়েছেন, তাদের কাছে দরকার হলে ক্ষমা চাইবো, তবুও কিন্তু তাদেরকে পায়ে ধরে বলবো তারা যুদ্ধে সামিল হন। যারা একটা বিষয় একটু বিরত করছি তোমাকে, যদি খুব ভুল না করি, এই বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তো কিছুদিন আগে মন্তব্য করেছিলেন ভারতবর্ষের সংবিধান নড়বড়ে। একেবারে দেখো, তিনি যেমন দলকে সাজানোর একটা পরিকল্পনার কথা বলছেন, পাশাপাশি দলের সংবিধানের কথা তিনি বলছেন, এমনকি পাশাপাশি বিরোধীদেরকেও কিন্তু কাঠগড়ায় তুলছেন। কিন্তু আজকে গতকালের যে বৈঠক, তৃণমূলের সাংগঠনিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কোথাও যেন অরূপবাবুর কাছে মনে হয়েছে একটু নড়বড়ে হয়েছে, একটু ফিকে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন খুব একদম দোরগোড়ায় নির্বাচন ঘোষণা হয়েছে, 25শে মে বাঁকুড়ার ভোট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের কাছে এখন অনেকটা সময় রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের সংগঠনকে মজবুত করার মূলত একটা বার্তা অরূপ চক্রবর্তীর কণ্ঠে যেটা শোনা গেল গতকাল বাঁকুড়া সাংগঠনিক জেলার দলের একটি বৈঠক নিয়ে। এবং তিনি দলের কর্মীদেরকে বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তাহলে কি কোথাও একটা ঐক্যের অভাব রয়েছে, তিনি যেটা ফিল করেছেন। যারা হয়তো দলের কর্মী এমন রয়েছে যারা বসে রয়েছেন, তারা হয়তো এখনো পর্যন্ত তারা ভোট ময়দানে নামতে পারছেন না। তারা কেন নামছেন না, দরকার হলে তাদের কাছে তিনি ক্ষমা চাইবেন, তাদেরকে বলবেন ভোটে প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য। এই বার্তাটা মূলত তিনি বোঝানোর চেষ্টা করছেন। তার পাশাপাশি তারও একটা কড়া বার্তা যেটা অরূপবাবুকে বলতে শোনা গেল, যে যারা ঐক্যবদ্ধ হতে পারবেন না তারা সরে যান। এই যে দলের কোথাও সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের বা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে যেহেতু জেলা সভাপতি রয়েছেন, প্লাস তিনি প্রার্থী হয়েছেন, তিনি প্রচারে গিয়ে কোথাও কি তাহলে একটা ফিল করছেন দলের কর্মীদের মধ্যে কোথাও একটা ঐক্যের অভাব রয়েছে? দলের কর্মীরা কোথাও কি মনে হচ্ছে তারা সংঘবদ্ধ তারা হতে পারছেন না? যদিও তৃণমূলের এই যে অরূপ চক্রবর্তীর যে দলের কর্মীদের বার্তা, দল মুমূর্ষু অবস্থা, একটা কঠিন পরিস্থিতি, ব্রিটিশদের বিরুদ্ধে সবাই যেভাবে লড়াই করেছিল দেশকে রক্ষার জন্য সবাইকে সামিল হওয়ার আহ্বান করছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন সুভাষ সরকার, তার যেটা একেবারে তিনিও এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করেছেন। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপাতত ধন্যবাদ তোমায়। অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল প্রার্থী, তিনি দলের মুমূর্ষু অবস্থার কথা বলেছেন। কি বলেছেন তিনি তার মন্তব্যে শোনাবো আপনাদেরকে। দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হবে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। আপনাদেরকে শোনালাম অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন। এরপর আপনাদেরকে শোনাবো বাঁকুড়ারই বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি ঠিক কি বলেছেন। তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি।
আর এবার যে খবরে নজর রাখবো অভিক, বুথে বুথে দুয়ারে তৃণমূল, মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি। এটা আমার বুথে আমি সাথে কর্মসূচি বাড়ির মহিলা সদস্যদের জন্য। একেবারেই তাই, মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নয়া কর্মসূচি নেওয়া হচ্ছে, যেখানে বাইরের মহিলাদের জন্য এই বিশেষ কর্মসূচি আমার বুথে আমি সাথে এই কর্মসূচি তারা নিচ্ছেন এবং বুথে বুথে দুয়ারে তৃণমূল এর মহিলা সমর্থকরা তারা সেখানে পৌঁছে যাবেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, মহিলা তৃণমূলের এই যে নয়া কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে কি বার্তা তারা তুলে ধরবেন? দেখো, আমরা বুথে আমি সাথে এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের মহিলা সেলকে পথে নামাচ্ছে। প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের এই মহিলা কর্মীরা যাবেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কি কর্মসূচি বা কি কি প্রকল্প মহিলাদের জন্য রয়েছে তারও যেমন তিনি প্রচার করবেন, তেমনি এই যে লক্ষ্মীর ভান্ডার সহ মহিলাদের জন্য যে একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা প্রতিটি মহিলা পাচ্ছেন কিনা তাও কিন্তু খোঁজ খবর তারা নেবেন সরজমিনে। এবং তৃণমূল কংগ্রেসের প্রতিটি ব্লকের প্রতিটি বুথে এবং প্রতিটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল রয়েছে তারা পথে নামবে এবং তাদের যে রাজ্য নেতৃত্ব রয়েছে সেই রাজ্য নেতৃত্ব প্রতিটি জেলাতে প্রতিটি ব্লকে তারা ঘুরে বেড়াবেন। অর্থাৎ নির্বাচনের আগে প্রতিটি মানুষের দুয়ারে তৃণমূল কংগ্রেস যাবে মহিলা সেলকে নিয়ে এবং মহিলাদের প্রতি তাদের যে বার্তা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে তাদের পাশে রয়েছেন এবং মহিলাদের যে বিশেষ প্রকল্পগুলি রয়েছে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে শুরু করে এবং জনজাতি মহিলাদের জন্য যে বিশেষ প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে সেগুলি প্রতিটি বাড়িতে পৌঁছে দেবেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রচারে যেমন তৃণমূল নেতৃত্বের প্রচার করছেন, তৃণমূলের সমস্ত উইংসগুলো কাজ করছে, তেমনি মহিলা সেলকেও প্রতিটি বাড়িতে পাঠানো হবে। এরপরে তৃণমূল কংগ্রেসের যুব সেলকেও কিন্তু একই পথে নামানো হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অবশ্যই আগামী দিনে সেই দিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রেখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আরো বারোতে সময় হয়ে গেছে, আরো একটা বিরতি নেওয়া। অন্যান্য খবর নিয়ে আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সায়রা হালিমকে ভবানীপুরে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার বাম প্রার্থী তিনি, আর বাম প্রার্থীকে প্রচারে বাধা। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসির বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে, অভিযোগ সিপিএম এর। একেবারেই তাই, দক্ষিণ কলকাতায় সিপিএম তাকে প্রার্থী করেছে সায়রা শাহ হালিম এবং আজ সকাল সকালই তিনি বেরিয়ে পড়েছিলেন তার প্রচার স্বার্থে ভবানীপুর এলাকায় বাম কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে লোকসভা ভোটের প্রচার করছিলেন তিনি এবং সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, বাম প্রার্থী সায়রা শাহ হালিম তিনি প্রচার করতে বেরিয়েছিলেন, কিন্তু কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি তিনি নাকি তাদেরকে বাধা দিয়েছেন এবং 144 ধারা যুক্তি দেখিয়ে বলা হয়েছে তাদেরকে। ঠিক কি ঘটনা ঘটেছিল? লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম আজকে সকালে যখন প্রচারে বেরিয়েছিলেন তখন হরিশ মুখার্জি রোডের কাছে তাদের যে প্রচার চলছিল সেই প্রচারে কিন্তু বাধা দেয় পুলিশ, এমনটাই কিন্তু সিপিএম এর তরফে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এবং নির্বাচন কমিশনে যে অভিযোগ জানানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে কালীঘাট থানার যিনি অ্যাডিশনাল ওসি ছিলেন তিনি এসে কিন্তু তাদেরকে বাধা দিয়েছেন। সিপিএম এর প্রার্থী তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে সুবিধা অ্যাপ রয়েছে সেই সুবিধা অ্যাপ থেকে যে কোনো রাজনৈতিক দল তাদের মিটিং মিছিল বা প্রচারের অনুমতি নেয়। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই রাস্তা এবং এলাকার উল্লেখ করে তবেই কিন্তু এই প্রচারের আবেদন মঞ্জুর করা হয়েছিল। তারপরেও পুলিশের বাধা নিয়ে স্পষ্টতই কিন্তু সরব হয়েছেন সিপিএম কর্মী সমর্থকেরা। তাদেরকে জানানো হয়েছে যে হরিশ মুখার্জি রোডের ওই নির্দিষ্ট এলাকা 144 ধারা রয়েছে এবং সেই কারণ দেখিয়ে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সিপিএম এর কর্মী সমর্থকরা এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। সত্য সুন্দর, এই যে 144 ধারা যুক্তি, এটা কতটা যুক্তিযুক্ত? দেখো, নির্দিষ্টভাবে সুবিধা অ্যাপে যখন কোনো রাজনৈতিক দল বা প্রার্থী তারা যখন প্রচারের জন্য আবেদন করেন তখন কিন্তু নির্দিষ্টভাবে সেই রাস্তা এবং এলাকাকে উল্লেখ করা হয় এবং সেই এলাকাকে দেখেই তারপরেই কিন্তু অনুমোদন বা মঞ্জুর করা হয় তাদের সেই আবেদন।
কিন্তু এখানে নির্দিষ্ট সিপিএম এর যুক্তি হলো বা কর্মী সমর্থকদের তরফে দাবি করা হচ্ছে যে তাদের সেই নির্দিষ্ট এলাকা ভবানীপুর বিধানসভা একেবারেই অবশ্যই সত্যসুন্দর, এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে সিপিএম এর তরফে সায়রা শাহ হালিমের প্রচারেই বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 144 ধারার যুক্তি দেখিয়ে বলা হয় এতজনের জমায়েত করা যাবে না এবং তারপরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সিপিএম। অভিক, এবার যে খবরে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা রেখা পাত্র। লোকসভা ভোটে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী আন্দোলনে অন্যতম প্রতিবাদী মুখও রেখা। তবে রেখা পাত্র রাজ্য সরকারের 2টি প্রকল্পেরই উপভোক্তা। এই নিয়ে এবার কিন্তু প্রশ্ন উঠছে। একদমই তাই, বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে এবং তারপর তাকে প্রার্থী করা নিয়ে একাধিক বিতর্ক তো তৈরি হয়েছিল। এবার নতুন করে আরো এক বিতর্ক, যেখানে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা এই রেখা পাত্র, যিনি সন্দেশখালী ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ, যার কারণে বিজেপি তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এবং তারপরেই তাকে একাধিক বিতর্ক তৈরি হয় রেখা পাত্রকে ঘিরে এবং তিনি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জিত, প্রথমেই জানতে চাইবো এই প্রশ্ন এখন উঠছে কেন? এই কারণেই কি যে বিজেপি রেখা পাত্রকে শক্তি স্বরূপা হিসেবে, নারী শক্তির প্রতীক হিসেবে, সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে, প্রার্থী হিসেবে বেছে নিয়েছে? তাই একেবারে ঠিক। তুমি জানো, ইতিমধ্যে তুমি জানো প্রধানমন্ত্রীর সঙ্গে বসিরহাটের যে প্রতিবাদী মুখ অর্থাৎ সন্দেশখালীর যে রেখা পাত্র, তার সঙ্গে কথা বলার পরে যে নারী শক্তি স্বরূপা যে সম্মান দেওয়ার পরে রেখা পাত্রকে সামনে রেখে কিন্তু বঙ্গ বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপি এদিকে, অন্যদিকে দেশের রাজনীতি কিন্তু সন্দেশখালীকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ এই 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু ইস্যু করতে চাইছে বিজেপি। যার কারণেই কিন্তু রেখা পাত্র গতকালকে যখন প্রচার শুরু করেছিল সন্দেশখালীতে, যে প্রচারের মধ্যে দিয়ে একাধিক তিনি বিভিন্ন রকম কথা বলেছেন, বার্তা দিয়েছেন। পাশাপাশি আজকে বিশেষ করে তার একটি ব্যাংক ডিটেলস ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে রেখা পাত্র স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভান্ডার সঙ্গে যুক্ত। এমনকি এই দাবি করেছেন বিশেষ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেছেন যে রেখা পাত্র দীর্ঘদিন ধরে যে রাজ্য সরকার যে প্রকল্প রয়েছে, তার পরিবার, শুধু রেখা পাত্র না, তার পরিবার অন্যান্য সদস্যরা, তারা কিন্তু এই সরকারি প্রকল্পের সুবিধা আওতায় রয়েছে এবং তার সুবিধা পান। প্রথমে এই নিয়ে কিন্তু এই প্রশ্নটা আমরা যখন রেখা পাত্র, তুমি জানো ইতিমধ্যে রেখা পাত্র অসুস্থ আছেন, তিনি আজকে হয়তো প্রচার করবেন কিনা সেটা সময় বলবেন। তার স্বামী যেহেতু সন্দীপ পাত্রের সঙ্গে কথা হয়েছিল, তিনি বললেন মোবাইল ফোনে যেটা, যে তারা এই সুযোগ অর্থাৎ রাজ্য সরকারের যে প্রকল্পের কোনো সুবিধা পান না, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথীর কথা বলতে না করে তিনি বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি এই ব্যাংক ডিটেলস কি তাহলে কি কোনো ভুয়ো, এটাও যেমন একটা দিকে প্রশ্ন হচ্ছে। কিন্তু পাশাপাশি কিন্তু বিধায়ক এই ব্যাংক ডিটেলসের পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে নিশ্চিত হয়ে কিন্তু বলেছেন যে রেখা পাত্রের সঞ্জিত, তাহলে তোমাকে বিরত করে আমরা শুনে নেব রেখা পাত্রর স্বামী সন্দীপ পাত্র ঠিক কি বলেছেন। কোন সরকারি সুযোগ সুবিধা রেখা দিয়ে কি আপনার পরিবার পায়? লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী এরকম না 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 না। রেখা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা নন বা লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা নন, এমনটাই দাবি করেছেন তার স্বামী সন্দীপ পাত্র। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, একেবারে তিনি দাবি করেছেন কিন্তু তথ্য অন্য কথা বলছে, ব্যাংক ডিটেলস অন্য কথা বলছে। সরকারি যে তথ্য বেরিয়েছে তাতে কিন্তু তাদের রেখা পাত্র শুধু না, তার পরিবারে তার বিশেষ করে অন্য যে যা রয়েছে, ছোট যা, বিশেষ করে আরো এক ভাই রয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যরা, তারা কিন্তু দীর্ঘদিন যে সরকারি প্রকল্পের সুবিধা পান এবং শুধু লক্ষ্মীর ভান্ডার না, তারা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন এবং সহ একাধিক সামাজিক প্রকল্পের সঙ্গে আওতায় রয়েছেন। তার বিশেষ করে শ্বশুর, বিশেষ করে ধীরেন পাত্র, তিনি যেটা বারবার রাজ্য পুলিশের বিশেষ করে হোমগার্ডের চাকরি করেন, তিনি এখন অবসরপ্রাপ্ত। 2017 সালের তিনি অবসর নেন এই চাকরি থেকে, তারপর তিনি এখন রয়েছেন। তারপরে তিনি এই দাবি করেছেন। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে কি, এটা কি কিন্তু অন্যভাবে অর্থাৎ ঘুরিয়ে প্রচার করতে চাইছে বিজেপি যে তারা এই সুযোগ সুবিধা পান না? একদমই সঞ্জিত, এইদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তবে আপনাদেরকে শোনাবো সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপাত্রের আছে, এবং রেখাপাত্র শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার পাই, মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপাত্র পাই। যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে, তাদেরকে বলবো একটু ভেবে দেখুন, দিদির স্বাস্থ্যসাথী কার্ডেই কিন্তু আজকে রেখাপাত্র চিকিৎসা হতে পারে। মানুষ, সন্দেশখালীর মানুষ জানে যে রেখাপাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও এখনও রানিং পাচ্ছে। আর মধুবন্ধী, এই মুহূর্তে আমরা অবশ্যই প্রচারের দিকেও নজর রাখি, কারণ লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থীরা তারা প্রচারে জোর দিয়েছেন। কতুলপুর সবজি বাজারে ভোট প্রচার এবং জনসংযোগ সারলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একেবারে রাস্তায় দাঁড়িয়ে খেলেন চপ মুড়িও। অভিনব প্রচার, তার প্রচারে এটাই চমক। আজকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে চপ মুড়ি খেলেন। 16ই মার্চ কতুলপুরের ভোট প্রচারে গিয়ে সেলুনে ঢুকে এক যুবকের চুল কাটেন বিষ্ণুপুরে সৌমিত্রর ভোটের প্রতিদ্বন্দ্বী কে একেবারেই তারই স্ত্রী সুজাতা মণ্ডল, এবং সেই ছবিও আমরা দেখেছিলাম। তবে চুল কাটেননি তিনি, দীর্ঘক্ষণ কথা বলেছিলেন সেলুনে আসা খরিদ্দারদের সঙ্গে। কতুলপুরে চেনা মাটিতে সৌমিত্রকে হাতের কাছে পেয়ে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারাও। সেই প্রচারের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারেই অন্য মেজাজে ধরা পড়ল বাঁকুড়া বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি, তো এখানে ভোট চাইতে এসেছি এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, লালাই বাঁচাবি না। এবার আরও এক প্রচারের ছবি। আশ্রমে পুজো দিয়ে দেওয়াল লিখনে নামলেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বেহালা পূর্ব বিধানসভার গৌরনগরে দেওয়াল লিখন করেন তিনি, আর তারপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একেবারে বেরিয়ে পড়েন প্রচারে। একেবারেই তাই, এবং প্রচারের সভা থেকে তিনি বলেছেন যে মানুষের উত্তেজনা দেখে তার ধারণা এবারে দক্ষিণ কলকাতা থেকে পদ্মফুল ফুটবেই, অর্থাৎ নিজের জয়ের ব্যাপারে 100% আশীর্বাদী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আশ্রমে তিনি আজ সাত সকালে পৌঁছে যান দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে। লোকসভা নির্বাচনের আগে পুজো দিয়েই তিনি তার প্রচার কর্মসূচি শুরু করলেন। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। মানুষের ইয়েটা দেখুন, পালসটা দেখুন, উত্তেজনা দেখুন। অনেক বছর পর মানুষ ভাবছেন যে দক্ষিণ কলকাতা থেকে এবার পদ্মফুল ফুটবে। মোদিজি তৃতীয়বার যে সরকার গঠন করছেন, সেই সরকারে দক্ষিণ কলকাতার মানুষ ভাবছেন সাংসদ পাঠাবো। এটা এখনো বলার সময় আসেনি কীরকম ভোটে, একটা ভোটে হলেও জেতা, 1 লাখ ভোটে হলেও জেতা। আমি বড় এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর মধুবন্তী, এর পর যে খবরে নজর রাখতেই হচ্ছে, প্রধানমন্ত্রীর ফোনের পরেই প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তেহট্টের গোপীনাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন তিনি, এবং সেখানেই তাকে প্রচার কর্মসূচি করতে দেখা গেল। মন্দিরে আয়োজিত মহোৎসব আর সেখানে অনুষ্ঠানে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। দেখছেন সেই ছবি। আর এরপর সাধারণ মানুষের সঙ্গে সারেন জনসংযোগ। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত এগিয়ে আসছে অভিক, প্রার্থীরা তারা তাদের নিজের কেন্দ্রে নানা রকম চমক রাখছেন প্রচারে। কেউ এইভাবে খাবার পরিবেশন করছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া তো প্রত্যেকেই করছেন, পাশাপাশি কিছু না কিছু চমক তারা রাখছেন তাদের কর্মসূচিতে। একেবারে এই যেমন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে দেখা গেল খাবার পরিবেশন করতে, এবং তিনি সেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন, সেই মহোৎসবে সামিল হয়েছিলেন। সেখানে আসা পুণ্যার্থীরা তারা যখন সেখানে আসেন তাদেরকে ভোগ বিতরণ করেন অমৃতা রায়। এভাবেই তিনি জনগণের সঙ্গে মিশে যাচ্ছেন এবং লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থীরা। অমৃতা রায়ের যে প্রচার, সেই ছবি তুলে ধরছে। এবার আমরা শুনে নেব এই অমৃতা রায় তার এই নির্বাচনের লড়াইয়ে কতটা আত্মবিশ্বাসী। বলেছিলেন গতকাল, এবং আমাকে উনি বলেছেন যদি জিতি মানে তার 100 দিনের কাজ তৈরি থাকার দরকার, এবং তার মধ্যে নিশ্চয়ই হরিণপুরের রেল লাইন একটা বিশেষ থাকবে, এবং রেল লাইন এবং এটা আমার
জাতীয় স্তরে যদি নজর রাখি, কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কের মাঝে এবার প্রার্থী বদল করলো কংগ্রেস। সুপ্রিয়া শ্রীনাথকে সরিয়ে প্রার্থী করা হলো বীরেন্দ্র চৌধুরীকে। 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ আসন থেকে সুপ্রিয়াকে প্রার্থী করেছিল কংগ্রেস, কিন্তু সেখানে বিজেপির পঙ্কজ চৌধুরীর কাছে হারের মুখ দেখতে হয় তাকে। এবারে বিজেপির প্রার্থী তালিকায় হিমাচল প্রদেশের বান্ডি থেকে কঙ্গনাকে প্রার্থী করে বিজেপি জানিয়ে সোশ্যাল সাইটে কটাক্ষ পোস্ট করে বিতর্কে জড়ান সুপ্রিয়া। নির্বাচন কমিশনের শোকজের মুখেও পড়তে হয় তাকে। এরপরেই তড়িঘড়ি পদক্ষেপ কংগ্রেসের। সুপ্রিয়া শ্রীনাথের বদলে প্রার্থী করা হলো বীরেন্দ্র চৌধুরীকে। সরানো হলো সুপ্রিয়া শ্রীনাথকে। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক চলছিলই, আর তার মাঝেই এই প্রার্থী বদল কংগ্রেসের। সুপ্রিয়া শ্রীনাথকে সরিয়ে প্রার্থী করা হলো বীরেন্দ্র চৌধুরীকে। 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ আসন থেকে সুপ্রিয়াকে প্রার্থী করেছিল কংগ্রেস, কিন্তু সেখানে বিজেপির পঙ্কজ চৌধুরীর কাছে হারের মুখ দেখতে হয় তাকে। আর এবারে বিজেপির প্রার্থী তালিকায় হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে প্রার্থী করে বিজেপি এবং জানিয়ে সোশ্যাল সাইটে কটাক্ষ পোস্ট করে বিতর্কে জড়ান সুপ্রিয়া। নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়তে হয়, তারপরেই এই পদক্ষেপ কংগ্রেসের। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।